শুধু ওপর থেকে নির্দেশনার অপেক্ষায় ছিল তৎকালীন পুলিশ, র্যাব, বিজিবি। একটা ইয়েস কলের অপেক্ষা মাত্র। কলটি আসা মাত্রই ওরা নড়ছে না আর। তারপর ওপাশ থেকে যেই বলা হলো আক্রমণে যাও, শুরু হলো সর্বাত্মক আক্রমণ। হাজার হাজার রাউন্ড গুলি, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে এগোতে থাকে যৌথ বাহিনী। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ সহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম প্রথমে ঢাকার ৬টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়েছিল ২০১৩ সালের ৫ই মে। পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত থেমে থেমে পুলিশের সাথে হেফাজতে ইসলামের সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে পুরো এলাকা দখলে নিয়ে নেয় পুলিশ। তখন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে আসেননি। এলাকা দখলে নেওয়ার পর পুলিশ চলে যায় মতিঝিল থানার সামনে। এই সময় হেফাজতের নেতাকর্মীরা অবস্থান করে থানা থেকে মাত্র ৫০ গজ দূরে। নেতাকর্মীরা মাইকে স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখে। পানির জার ও থালা বাসন দিয়ে পিটিয়ে কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করেন হেফাজতের শীর্ষ নেতারা। বারবার মাইকে ঘোষণা দিতে থাকেন পুলিশ বা র্যাব আসলে তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে, তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। এইসব ঘোষণা আসার পর কর্মীরা নানা রকম স্লোগান দিয়ে পুলিশের দিকে আসার চেষ্টা চালায়। এদিকে অপারেশন শাপলা কিভাবে করা যায় তা নিয়ে পুলিশ, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেন। যখন অপারেশন শুরু হলো, টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার রিপোর্টার ও ক্যামেরাম্যানরা অনেকটা আতঙ্কে ছিলেন। তাদেরকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে রাখা হয়। তাছাড়া অভিযান শুরু হওয়ার পর হামলার ভয়ে অনেকেই সামনের দিকে অগ্রসর করার চিন্তাও করেননি। কেননা ঠিক সেদিনই দিনের বেলায় হেফাজতের কর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হয় এবং এতে অনেক সাংবাদিক আহত পর্যন্ত হন। এরপর সরকারের হাই কমান্ড থেকে নির্দেশনা আসে, যতই প্রাণহানি হোক না কেন অভিযান চালাতেই হবে। রাত 12:30টায় চূড়ান্ত সিদ্ধান্ত হয় অভিযান চালানো হবে। র্যাব পুলিশ জানায় ৩ ভাগে ভাগ হয়ে অপারেশন চালানো হবে। একটি অংশ নয়াপল্টন থেকে দৈনিক বাংলা হয়ে শাপলা চত্বরের দিকে, দ্বিতীয় অংশটি নটরডেম কলেজের সামনের দিক থেকে শাপলা চত্বরের দিকে, আর তৃতীয় অংশটি বাংলাদেশ ব্যাংকের ভিতর থেকে বের হয়ে মূল মঞ্চের দিকে চলে যাবে। আর টিকাটুলির দিকে যাওয়ার রাস্তাটি শুধু খোলা রাখা হয়। সবকিছু চূড়ান্ত হওয়ার পর রাত 2:20 র্যাব সদস্যরা এসে পুলিশদের সাথে যোগ দেয়। ঘটনার রাত 10টার দিকে র্যাবের একটি দল বেলি রোড দিয়ে শাপলা চত্বরের দিকে এগোতে থাকে। রাজারবাগ পুলিশ লাইন মোড়ে গিয়ে তারা প্রথমে ফায়ার ওপেন করে। এ সময় তারা সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে জমায়েতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। এ সময় হেভি ভেহিকল মুভমেন্ট করে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। ধীরে ধীরে ফকিরাপুল মোড় পর্যন্ত যাওয়ার পর প্রথমে বাধার সম্মুখীন হন। এ সময় এপিসি থেকে একের পর এক গ্যাস চার্জ করা হয়, কিন্তু বাধ সাধে উল্টো বাতাসের কারণে গ্যাস চার্জারের পর তারা সামনের দিকে এগোতে পারছিলেন না। এভাবে তারা নটরডেম কলেজ পর্যন্ত যায়। রাত 1টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী হেফাজতে ইসলামের নেতাদের সাথে সমঝোতার চেষ্টা করছিলেন। সমঝোতা ব্যর্থ হওয়ার পর রাত 1:30টার দিকে অপারেশন পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়। এরপরে তারা টেলিকনফারেন্সের মাধ্যমে অপারেশনের কৌশল ও প্রস্তুতি নিয়ে পুলিশ এবং বিজিবি কর্মকর্তাদের সাথে কথা বলেন। রাত 2:30টার দিকে শুরু হয় মূল অপারেশন। ওই অভিযানের র্যাবের সদস্য সংখ্যা ছিল প্রায় 1300, পুলিশের ছিল 5712 জন, আর বিজিবির ছিল 18 প্লাটুন। তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পিলখানায় প্রস্তুত রাখা হয় বিজিবির আরও 10 প্লাটুন সদস্য। হামলা রোধ করতে সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকে বিজিবি ও র্যাব। সিদ্ধান্ত অনুযায়ী রাত 2:31 অভিযান শুরু হয়। প্রথমে পুলিশের 2টি এপিসিকে সামনে রাখা হয়। তারপর র্যাব ও পুলিশ ফায়ার করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। মুহুর্মুহু টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু। এ সময় হেফাজতের মাইকে ঘোষণা দেওয়া হয় কোনো কর্মী শাপলা চত্বর ছাড়বে না। তারপরেও চলে তাদের বিদায়ী ভাষণ। অল্প সময়ের মাঝে মঞ্চ লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। একই সাথে রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং শটগানের গুলির প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মতিঝিল সহ আশপাশের এলাকা। গুলি ও সাউন্ড গ্রেনেডের তোপের মুখে মঞ্চ ছাড়তে শুরু করে হেফাজতের সদস্যরা। কেউ কেউ চলে যায় টিকাটুলির দিকে, আবার কেউ চলে যায় সোনালী ব্যাংকের ভেতরে, কেউ পাশের ভবনে, কেউ বা অলিতে গলিতে। হেফাজতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে র্যাব পুলিশের পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। অভিযানের সময় প্রস্তুত ছিল ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও কয়েকটি অ্যাম্বুলেন্স। 40 মিনিটের মধ্যেই পুরো শাপলা চত্বর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু পুলিশ, র্যাব ও বিজিবির অভিযান শেষ হয়
ভোর 5:30টার দিকে। অভিযান শুরুর পর থেকেই কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বিজিবি ও র্যাব মহাপরিচালক ও তার বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনে এবং ওয়্যারলেসে দফায় দফায় কথা হয়। ওই দিন অঘোষিতভাবে সব র্যাব সদস্যের ছুটি বাতিল করে সদর দফতরে ডেকে আনা হয়। রক্তক্ষয়ী সাঁড়াশি আক্রমণের পরে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা হেফাজত কর্মীদের খুঁজে খুঁজে বের করে গুলি করে পুলিশ ও র্যাব সদস্যরা। হাজার হাজার হতাহতের মধ্যে নিহতদের লাশ আইনশৃঙ্খলার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাকে করে সরিয়ে ফেলা হয়। সিটি কর্পোরেশনের সুইপার এবং ফায়ার ব্রিগেডের হোস পাইপ দিয়ে রাস্তায় জমে থাকা রক্ত পরিষ্কার করে সব সাফ করা হয়, অর্থাৎ আলামত মুছে ফেলা হয়। এই বর্বরোচিত গণহত্যার দায় কখনোই স্বীকার করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার, বরং প্রেস নোট দিয়ে অবৈধ সমাবেশের জন্য হেফাজতকেই দায়ী করেছে। বলা হয় ঘটনার সময় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, এমনকি কোনো প্রাণহানি নাকি ঘটেনি। অপরদিকে হাটহাজারীতে গণমোনাজাতে আল্লামা শফি শাপলা চত্বরের গণহত্যার জন্য সরকারকে দায়ী করে জালিম সরকারকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহর গায়েবী মদদ কামনা করেছিলেন। 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ঈদ সরকার সহ 9 জনকে আসামি করা হয়েছে। 9 জন আসামির মধ্যে 4 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন, তাদের হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 5 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 12 মে। পুরো মতিঝিল এলাকায় সেদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, এমনকি রাস্তার রক্তের দাগগুলোকে ধুয়ে মুছে পর্যন্ত সাফ করা হয়েছিল আলামত নষ্ট করবার উদ্দেশ্যে। লাশ দাফন বিষয়ক ছিল চরম ধোঁয়াশা, কারণ সেদিন নির্দিষ্ট কতজন সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন কিংবা তাদের লাশগুলোকে কোথায় দাফন করা হয়েছিল সে বিষয়েও আজ পর্যন্ত কোনো উত্তর মেলেনি। র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট কিংবা পুলিশের অপারেশন সিকিউর শাপলা যাই বলি না কেন, সেদিন রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী রীতিমতো যুদ্ধে নেমেছিল। মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে যে নারকীয়তার দৃশ্য আমরা দেখেছিলাম তা যেন 1971 সালের 25শে মার্চ সেই রাতের ভয়াবহতাকেও হার মানায়। আজ আদালতে 1 যুগের বেশি সময় ধরে হেফাজতের বিরুদ্ধে মামলা চলমান, অথচ কোনো মামলারই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। খুব বিচিত্র কারণে যখনই হেফাজতের নেতারা মাথাচাড়া দিয়ে ওঠেন তখনই এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।